দ্য শ্যাডো অডিওগ্রাম চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত। আজকে আমি অনীশ দেবের লেখা একটি গল্প ফিরে আসা এটি পাঠ করব। গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পটি ভালো না লাগলে দয়া করে এড়িয়ে যাবেন। অযথা ভুল মন্তব্য করে বিব্রত করবেন না। আর গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে শুরু হচ্ছে আজকে আমাদের গল্প ফিরে আসা। ওকে নিয়ে হইচই কম হলো না, হওয়াটাই স্বাভাবিক। কারণ এই প্রথম একটা মানুষ চুক্তিমাফিক দাম দিয়ে ফিরে এলো ভিন গ্রহের কলোনি থেকে। 18 বছর ধরে মানুষটা দেশ ছাড়া। রুক্ষ বেজার নভনী 9 গ্রহে মাথার ঘাম পায়ে ফেলে কৃতদাসের মতো খেটেছে, আর তিল তিল করে সঞ্চয় করেছে ঘরে ফেরার গাড়ি ভাড়া। হবেই তো, মহাকাশ পাড়ির খরচ তো আর কম নয়। তাছাড়া রসালো গুজবও উঠেছিল একটা। সবাই বলা বলি করছিল একটা মেয়ে নাকি জড়িয়ে আছে এর সঙ্গে। যদি তাই হয় তাহলে এ তো শতাব্দীর সেরা প্রেম কাহিনী। মানুষটাকে নিয়ে মহাকাশযান কলকাতার স্পেসপোর্টে এসে নামার আগেই চন্দন দাশগুপ্ত বিখ্যাত হয়ে গেছে। কি করে যেন খবরটা রটে গেছে আগে ভাগেই। শুধু খবর নয়, তার সঙ্গে গুজব, কিংবদন্তি, রূপকথার আরব্য রজনী। ছায়াপথের এক প্রান্ত থেকে দুস্তর মহাকাশে পাড়ি দিয়ে ভেসে আসছিল নক্ষত্রযান রাকেশ। নক্ষত্রযানে এই প্রথম ছিল এক পৃথিবী যাত্রী, চন্দন। সুতরাং স্পেসপোর্টে যে সাংবাদিকদের আগাম ভিড় হবে সে আর আশ্চর্য কি। আকাশমুখী তাকিয়ে নাক উঁচু করে দাঁড়িয়ে থাকা নক্ষত্রযানের ল্যান্ডিং এলিভেটর যখন মানুষটিকে নিয়ে জমির দিকে নেমে আসতে লাগলো, তখনই শুরু হয়ে গেল গুঞ্জন। চন্দন দাশগুপ্তের চেহারা রূপকথার নায়কের মতোই বটে। লম্বা, ছিপছিপে, শক্তিমান, শান্ত মুখ, ঠোঁট পাতলা বিবর্ণ। এই 45 বয়সেই মাথার 90% চুল সাদা, তবে চোয়ালের রেখা শক্ত। চোখের নজর স্বপ্নমাখা এবং গভীর। কিংবদন্তির সঙ্গে সব কিছুই যেন মিলে যাচ্ছে, চেহারা, চোখ, মুখ। হ্যাঁ, এই মানুষটাই পারে ভালোবাসায় ব্যর্থ হয়ে অভিমানে পৃথিবী ছেড়ে চলে যেতে, তারপর নিছক সেই অপূর্ণ ভালোবাসার শক্তিতেই পরিশ্রম করে যেতে পারে 18টি বছর। ক্যামেরা চলছে, চলছে টিভি আর ভিডিও ক্যামেরা। এপাশে ওপাশে ফ্ল্যাশগানের ঝিলিক। প্রায় 500 সাংবাদিক আর ফটোগ্রাফারের জিপ শুকিয়ে এলো, গলায় রবারের বল। একটু পরেই জানা যাবে শতাব্দীর সেরা খবর, রোমাঞ্চকর সত্য কাহিনী। চন্দন ঠান্ডাভাবে হাসল, খবরের কাগজের লোকজনদের দিকে হাত নাড়ল। ওর চোখের পাতা নড়ল না, হাত দিয়ে ফ্ল্যাশগানের চড়া ঝিলিক আড়াল করল না, মুখও ফেরালো না ক্যামেরার দিকে। অদ্ভুত এক শান্ত ভাব ওর চোখে মুখে, অস্বাভাবিক এক নিয়ন্ত্রণ কাজ করছে যেন সেখানে। সবাই ভেবেছিল 18 বছর পর জন্মভূমিতে পা রেখে মানুষটা বাচ্চা ছেলের মতো অঝরে কাঁদবে, হাঁটু গেড়ে বসে চুমু খাবে মাটিতে। কিন্তু ও কিছুই করল না, শুধু ঠোঁটে হাসল আর হাত নাড়ল। গ্লোবাল নিউজ কাগজের রিপোর্টার সামনে এগিয়ে এলো। ইন্টারভিউ নেওয়ার লটারিতে সেই জিতেছে, সুতরাং প্রথম ইন্টারভিউয়ের সুযোগ তার। পৃথিবীতে স্বাগত জানায় মিস্টার দাশগুপ্ত। ফিরে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে, মাপা ভারী গলায় উত্তর দিল চন্দন। ওর সব কিছুর মধ্যেই যেন নিয়ন্ত্রণ কাজ করছে। খবরের কাগজের এত লোক দেখে আপনি নিশ্চয়ই ঘাবড়ে যাননি? একসঙ্গে এত লোক আমি 18 বছর ধরে দেখিনি, তবে তার জন্য ঘাবড়ে যাওয়ার কি আছে? মিস্টার দাশগুপ্ত, আপনি সবাইকে অবাক করে দিয়েছেন। চুক্তিপত্র সই করে বহু মানুষ পৃথিবী ছেড়ে পাড়ি দিয়েছে, কিন্তু ফিরে কেউই আসেননি, মানে আপনি ছাড়া। তাই? জানতাম না তো। হাসিটা সামান্য চওড়া করে সহজ গলায় জবাব দিলেন চন্দন।
আপনি না জানলে কি হবে, দুনিয়ার আর সবাই জানে। আমাদের দেশের কোটি কোটি মানুষ আপনার কথা শোনার জন্য অপেক্ষা করছে। আপনার এই চলে যাওয়া আর 1.5 যুগ পরে ফিরে আসা এর নেপথ্য কাহিনী জানার জন্য ছটফট করছে সবাই। প্রথমত, আপনি পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন কেন? আবার নাভনী 9 থেকে ফিরেই বা এলেন কেন? বিষণ্ণভাবে হাসল চন্দন। বলল, একটা মেয়ের জন্য, সুন্দরী এক তরুণীর জন্য। সে এখন খুব বিখ্যাত। ও আমাকে ভালোবাসতো, আমিও ওকে ভালোবাসতাম। কিন্তু যখন ও আমাকে যেদিন থেকে ও আমাকে ফিরিয়ে দিল, সেদিনই আমি ঠিক করি পৃথিবী ছেড়ে চলে যাব। এতদিন পর আমার মনে হয়েছে ওর ভালোবাসা আবার হয়তো ফিরে পাব, তাই ফিরে এসেছি। একটু থেমে কপালে হাত বুলিয়ে নিল চন্দন। বলল, আমি খুব টায়ার্ড। যদি আমাকে এখন দয়া করে ছেড়ে দেন, পরে কথা বলবো। মিস্টার দাশগুপ্ত, প্লিজ যদি ব্যাপারটা আরেকটু খুলে বলেন। লম্বা জার্নি করে এসেছি তো, একটু বিশ্রাম না নিলে পারবো না, মরে যাব। কাল বিকেলে প্রেস কনফারেন্সে আপনাদের সব প্রশ্নের জবাব দিয়ে দেব। কথা বলেই উনি ভিড় ঠেলে একটি গাড়িতে গিয়ে উঠলেন। স্পেশাল সিকিউরিটি গার্ডের দল ওকে নিরাপদে একটা ম্যাগনেটিক মোবাইল তুলে দিল। স্পেসপোর্ট ছেড়ে দুরন্ত গতিতে ছুটে চলল ম্যাক মোবাইল। নিউজ মিডিয়ার সঙ্গে জড়িত প্রায় প্রত্যেকেই এই সংক্ষিপ্ত ইন্টারভিউ দেখেছে অথবা তার খবর শুনেছে। এর ফল হয়েছে মারাত্মক। চন্দন দাশগুপ্তের ফিরে আসার খবর ছবি টবি সমেত ছড়িয়ে পড়েছে গোটা দেশে। আগে চন্দনকে ঘিরে জনতার কৌতূহল ছিল, এখন সেটা দাঁড়িয়ে গেল প্রায় মনের অসুখে। ভালোবাসায় ব্যথা পেয়ে পৃথিবী ছেড়ে চলে যাওয়া, তারপর দ্বিতীয় সুযোগের জন্য 18 বছর হাড়ভাঙা পরিশ্রম করা, এ যেন সেই আদ্যিকালের রূপকথার গল্প হাইটেক 24 শতকের মাঝামাঝি আবার জীবন্ত হয়ে ফিরে এসেছে। তাছাড়া ভিন গ্রহের কলোনিতে নাম লিখিয়ে পরে চুক্তিমাফিক দাম মিটিয়ে কলোনি ছেড়ে পৃথিবীতে ফিরে আসা তো নেহাত সহজ কাজ নয়। সোলার ফেডারেশন নামের আন্তর্জাতিক একটি সংস্থা প্রায় 100 বছর আগে একটি প্রকল্প চালু করে 4 ডিস্টেন্স প্ল্যানেট কলোনাইজেশন। ভিনগ্রহে কলোনি স্থাপন করে মানব সভ্যতা ছড়িয়ে দেওয়াই ছিল তাদের লক্ষ্য। ভিনগ্রহে গিয়ে বসতি স্থাপন করে সেখানকার পাকাপাকি বাসিন্দা হতে চায় এমন মানুষদের আহ্বান জানিয়েছিলেন তারা। শর্ত ছিল, বিনা খরচে সেই সব মানুষকে পৌঁছে দেওয়া হবে অন্য নক্ষত্র জগতের কোনো গ্রহে। তাদের যন্ত্রপাতি দেওয়া হবে, জমিও দেওয়া হবে। বিনিময়ে তাদের শপথ করতে হবে যে তারা সেখানেই বসবাস করবে চিরকালের জন্য, বিয়ে করবে, মানুষের সংখ্যা বাড়িয়ে তুলবে মানব সভ্যতার স্বার্থে। মহাকাশে প্রায় 500 আলোকবর্ষ ব্যাসার্ধ জুড়ে এখন খুঁজে পাওয়া যাবে এইরকমই নানা কলোনি। তবে সেই সব মানুষের কেউই ফিরে আসেনি একমাত্র চন্দন ছাড়া। না, কলোনি ছেড়ে কোনো মানুষের ফিরে আসাটা যে তত্ত্বগতভাবে অসম্ভব তা নয়, তবে খুব কম লোকই ফিরে আসতে চায়। আর যে কজনের মনে সেই ইচ্ছে জাগে, শর্তের কথা শুনলে তারাই পিছিয়ে যায়। শুধু চন্দন দাশগুপ্ত পিছিয়ে যাননি। ফিরে আসতে গেলে প্রথমেই সরকারি ঋণ মেটাতে হবে। সেই ঋণের একটা মোটামুটি হিসেব এই রকম: যাতায়াতের খরচ 8 লক্ষ টাকা, জমির জন্য 2 লক্ষ টাকা, আর যন্ত্রপাতির জন্য তাই, মোট 12 লক্ষ টাকা। এছাড়া রয়েছে 10-15% হারে সুদ। পৃথিবীতে যে দিব্যি সুখে শান্তিতে আছে, যার পয়সা কড়ি সম্পত্তি আছে, সে কখনোই কলোনিতে যাওয়ার জন্য নাম লেখাবে না। আর নিঃস্ব যে মানুষটি ভিনগ্রহের কলোনিতে গিয়ে বাস করবে, সে কি করে এত টাকা জোগাড় করবে? সেই কারণেই বন্ডের টাকা মিটিয়ে কলোনির কোনো মানুষই ফিরে আসতে পারেননি পৃথিবীতে। চন্দনই প্রথম পারল। নভনী 9-এ গিয়ে ঘড়ির কাঁটা ধরে ও পরিশ্রম করেছে, ঘাম ঝরিয়েছে, প্রতিবেশীদের চেয়ে অনেক বেশি ফসল ফলিয়েছে, যন্ত্রপাতি তৈরি করেছে, তারপর বাড়তি জিনিস বিক্রি করেছে তাদের কাছে, সঞ্চয়ের টাকা কেন্দ্র করে পাঠিয়েছে পৃথিবীতে, টেলি ইনভেস্টমেন্ট কোম্পানিগুলোর মাধ্যমে শেয়ার বাজারে লাগিয়েছে সেই টাকা, জুয়া খেলেছে, প্রাণপণ শ্রম দিয়ে, কান্না ঘাম রক্ত দিয়ে জুয়া খেলেছে চন্দন। ওকে যে ফিরতেই হবে, ভালোবাসার মানুষের কাছে ওকে ফিরতেই হবে, তা সে যতদিন পরেই হোক। এভাবে কেটে গেছে 18টি বছর।
12 লক্ষ টাকা চুক্তিপণ দিয়ে চন্দন ফিরে এসেছে। এখন সারা দুনিয়ার মানুষ জানতে চায় ও কেন ফিরে এলো, কার জন্য ফিরে এলো। ফিরে আসার পরদিনই হোটেলের ঘরে প্রেস কনফারেন্স ডাকল। সোলার ফেডারেশন ওর জন্য হোটেলের সেরা সুইট ব্যবস্থা করে দিয়েছে। এছাড়া ওর নিরাপত্তার জন্য রয়েছে স্পেশাল সিকিউরিটি গার্ডের দল। কর্তৃপক্ষ বাছাই করে 20টি প্রথম সারির সংবাদ সংস্থার প্রতিনিধিকে চন্দনের সঙ্গে দেখা করার অনুমতি দিয়েছে। চন্দন দাশগুপ্ত রিপোর্টারদের সামনে এলো। পরনে জিন্সের জামা, জিন্সের প্যান্ট, পায়ে ছাই রঙের স্পোর্টস শু। আচরণের প্রতিটি কণায় আভিজাত্যের ছাপ, মুখে স্থির প্রতিজ্ঞা। বলিষ্ঠ হাতের শিরা উপশিরা চেয়ে আছে। মাথার চুলে সাদা কালো ছবি। এখনকার আধুনিক প্রসাধন পদ্ধতির যুগে কারোর বয়স বাড়ে না, কিন্তু চন্দনের যে প্রসাধনের দরকারই নেই। ওনার চলাফেরার ভঙ্গিতে সেই ঔদ্ধত্য নজরে পড়ছে। আর চোখ দুটো যেন লাইট হাউসের তীব্র আলো, ঘুরে বেড়াচ্ছে ঘরের চারিদিকে, প্রত্যেককে একবার করে খুঁটিয়ে দেখে নিচ্ছে। ওর দিকে তাকিয়ে সকলেই অস্বস্তিতে পড়ল। মানুষের চোখে এমন দৃষ্টি ওরা আগে কখনো দেখেনি, কিন্তু কলোনি থেকে ফিরে আসা কোনো মানুষকেও তো তারা আগে দেখেনি। যান্ত্রিক হাসি হাসল চন্দন। বলল, গুড আফটারনুন। বলুন, আপনারা কি জানতে চান? খুবই সাধারণ প্রশ্ন দিয়ে রিপোর্টারদের জিজ্ঞাসাবাদ শুরু হলো। নভনী 9 কীরকম গ্রহ মিস্টার দাশগুপ্ত? ঠান্ডা, টেম্পারেচার কখনো 15 ডিগ্রির ওপরে ওঠে না, আর মাটি ভীষণ রুক্ষ। চাষবাস খুবই মেহনতের ব্যাপার। স্রেফ বাঁচতে গেলেই ওখানে দিনরাত খাটতে হয়। শৈশবোধ করে যখন ওখানে রওনা হন তখন এসব জানতেন? মাথা নেড়ে সম্মতি জানালো চন্দন। হ্যাঁ, জানতাম। আমি সবচেয়ে খারাপ গ্রহের খারাপ কলোনিতেই যেতে চেয়েছিলাম। সেখানে কত লোক আছে? প্রায় 20,000। বুঝতেই পারছেন, সহজে কেউ নভনী 9 যেতে চায় না। মিস্টার দাশগুপ্ত, কলোনিতে যাওয়ার চুক্তির মধ্যে একটা শর্ত আছে যে ওখানে গিয়ে বিয়ে করতে হবে। আপনি কি বিয়ে করেছেন? বিষণ্ণভাবে হাসল চন্দন। ওখানে পৌঁছানোর 1 সপ্তাহ পরেই বিয়ে করেছিলাম আমি, সেই 2319 সালে। কিন্তু সেই বছরের শীতেই আমার স্ত্রী মারা যান। কোনো ছেলেমেয়ে হয়নি আমাদের। পরেও আর বিয়ে করিনি। কবে আপনি ঠিক করলেন যে চুক্তিপণ দিয়ে পৃথিবীতে আবার ফিরে আসবেন? নভনী 9 যাওয়ার প্রায় 2.5 বছর পরে। তার মানে প্রায় 15-15.5 বছর ধরে আপনি পৃথিবীতে ফিরে আসার জন্য পরিশ্রম করছেন। ব্যাপারটা আমারও বিশ্বাস হতে চায় না, কিন্তু এটাই সত্যি। ট্রান্সওয়ার্ল্ড নিউজের এক তরুণ রিপোর্টার শেষ পর্যন্ত লাখ টাকার প্রশ্নের দিকে ঝুঁক দিল। কিন্তু আপনি কলোনি ছেড়ে ফিরে আসার ডিসিশন নিলেন কেন? স্পেসপোর্টে আপনি বলেছিলেন সুন্দরী এক তরুণীর জন্য আপনি ফিরে এসেছেন। চন্দন হাসল, তবে সে হাসিতে খুশি নেই। বলল, হ্যাঁ তাই। আসলে যখন আমি পৃথিবী ছেড়ে চলে যাই তখন আমার বয়স কম ছিল, মাত্র 25। তখন একটি মেয়েকে আমি ভালোবাসতাম, কিন্তু সে অন্য আরেকজনকে বিয়ে করে। তখন ব্যর্থ প্রেমিক হয়ে রোম্যান্টিক জেদের বসে আমি নভনী 9 যাওয়ার জন্য সই করে দিই। 2.5 বছর পর পৃথিবী থেকে পাওয়া টেলি নিউজে জানতে পারি ওর ডিভোর্স হয়ে গেছে, অর্থাৎ 2322 সালে। তখনই ঠিক করি পৃথিবীতে আমি ফিরে আসব, ওকে বিয়ে করব, যে করেই হোক ওকে রাজি করাবই। আর একজন সাংবাদিক বলল, তার মানে পুরনো প্রেম জোড়া দেবার জন্যই আপনি 15 বছর ধরে লড়াই করে গেছেন। এর মধ্যে এই ভদ্রমহিলা যে আবার বিয়ে করেননি সেটাই বা কী করে জানলেন? সবাইকে চমকে দিয়ে চন্দন নির্লিপ্ত গলায় বলল, না, বিয়েও করেছে। বিয়ে করেছে? তাহলে 2324 সালে ওর দ্বিতীয় বিয়ের খবর আমি পাই। সেটাও ডিভোর্স হয়ে যায় 2325 সালে। তারপর 2327 আবার বিয়ে, 2329 ডিভোর্স। সেই বছরই আবার বিয়ে, 2334 ডিভোর্স, 2335 শেষ বিয়ে, আর 4 মাস আগে সেটা ডিভোর্স হয়ে গেছে। তারপর ওরা আর কোনো বিয়ের খবর পায়নি। রিপোর্টাররা মনে মনে হিসেব কষছিল, কোন বিখ্যাত মহিলার 5 বার বিয়ে করে 5 বারই ডিভোর্স করেছেন স্বামীকে।
কিন্তু হিসেবটা খুব সহজ নয়। বিয়ে আর ডিভোর্সটা এখন আর কোনো ঘটনার মধ্যে পড়ে না, নেহাতি সাদামাটা। তা সত্ত্বেও এই বিয়ের খবর পাওয়ার পর আপনার মনের অবস্থা কি হতো? হাল ছেড়ে দিতেন? চন্দন মাথা নাড়ল। না, আমি টাকা জমিয়েই যাচ্ছিলাম, থামিনি। কারণ আমার কেন যেন মনে হতো ওর কোনো বিয়েই টিকবে না। ওকে তো আমি চিনি। এতগুলো বছর ধরে ও শুধু আমার শূন্যস্থান পূরণেরই চেষ্টা করেছে, কিন্তু তাতে লাভ কিছুই হয়নি, হবেও না। কারণ একটা মানুষের সঙ্গে আর একটা মানুষের কখনো হুবহু মিল থাকে না। ওর পাঁচটা বিয়ে আমি সহ্য করেছি, 6 নম্বর বিয়েটা আর সহ্য করতে হবে না। ওটা আমার ভালো লাগবে, কারণ 6 নম্বর বিয়েটা হবে আমারই সঙ্গে। এই মহিলা কে? মানে ওনার নামটা আমাদের বলবেন মিস্টার দাশগুপ্ত? ঠান্ডা হাসি হাসল চন্দন। বলল, এখনও নাম বলবার সময় আসেনি। আপনাদের আর কোনো প্রশ্ন আছে? চন্দনের প্রেস কনফারেন্স যখন শেষ হলো তখন সন্ধে গড়িয়ে গেছে। সাংবাদিকদের কিছুই লুকোয়নিও। কত কষ্ট করে টাকা জমিয়েছে, কলোনির জীবন কেমন ছিল, কত লড়াই করে বেঁচে থাকতে হয়েছে সেখানে, যার জন্য এত কাণ্ড করেছে, শুধু তার নামটা এখনও বলেননি। ওরা সবাই চলে যাবার পর হোটেলের বিলাসবহুল সুইটের বারান্দায় দাঁড়িয়ে অন্ধকার কলকাতা দেখছিল চন্দন। এখানে ওখানে হাই রাইজ বিল্ডিংয়ের আলো জোনাকির মতো জ্বলছে। আকাশপথে জেট প্লেন উড়ে যাচ্ছে ঘন ঘন। তাদের তীব্র আলো থেকে অন্ধকার চিরে দিচ্ছে খুশি মতো। কোথা থেকে ভেসে আসছে যন্ত্রের শব্দ। নভনী নাইনের কথা মনে পড়ছিল বারবার। গ্রহটা রুক্ষ ছিল, ঠান্ডাও ছিল, কিন্তু যান্ত্রিক ছিল না। প্রকৃতির উষ্ণতা ছিল সেখানে। চন্দনের যে না ফিরে কোনো উপায় ছিল না। একটা অদৃশ্য টান ওকে ফিরিয়ে নিয়ে এসেছে, অনেকটা মহাকর্ষের টানের মতো, যে টানের রহস্য এখনও সকলেরই অজানা। ঘরে ঢুকে এলো চন্দন। একটা সুইচ টিপে জানলার কাঁচ অস্বচ্ছ করে দিল। আপন মনেই হাসল ও। এখন নভনী নাইনের শীতকাল। এখন সরীসৃপদের মতো শীতঘুমে লুকিয়ে পড়ার সময় সেখানে। পাহাড়ের মতো উঁচু নীলচে সাদা বরফের তাল তুষার ঝড়ে চলে বেড়ায় সেই গ্রহের মাটিতে। এখানকার 16 মাসে ওখানকার 1 বছর, তার মধ্যেই 8 মাস শীত। তখন মাটিতে সুড়ঙ্গ খুঁড়ে সেধিয়ে যেতে হয় ইঁদুরের মতো, একটু উষ্ণতার জন্য। আর বাকি 8 মাসের মধ্যে মোটামুটি 4 মাস বাসযোগ্য আবহাওয়া থাকে। কিন্তু এত প্রতিকূল অবস্থাতেও মানুষ লড়াই করতে পারে। চন্দনও পেরেছে। সেখানে ওর বন্ধুবান্ধবও ছিল না। পৃথিবী থেকে যাওয়া অন্যান্য কলোনিবাসী, তারা পরিশ্রমী ভালো মানুষ। চন্দন ভাবছিল কাপাসিয়াদের কথা, নভনী নাইনে যারা বরাবরের বাসিন্দা। পৃথিবী থেকে যেসব সার্ভে প্রজেক্ট নেওয়া হয়েছিল তাতে নভনী নাইনে কাপাসিয়াদের কথা জানায়নি। অবশ্য ওদের সংখ্যা কমতে কমতে মাত্র 5 এসে ঠেকেছিল। চন্দনের কাপাসিয়া বন্ধু ডনই সেরকমই বলেছিল ওকে। তাছাড়া চন্দনও কখনো একসঙ্গে 1 ডজনের বেশি কাপাসিয়া দেখেনি। ওদের সবাইকেই একই রকম দেখতে, উচ্চতায় ফুট 3, রোগা ভঙ্গুর চেহারা, ছোট্ট মুখে বড় বড় দুটো বিষণ্ণ চোখ। ভীষণ ঠান্ডাতে ওরা বিনা পোশাকে ঘুরে বেড়ায়। মাটির নিচে ছোট ছোট গুহায় ওরা বাস করে। এইরকমই একজন কাপাসিয়া ডোনই চন্দনের বন্ধু হয়ে গিয়েছিল। ডোনইয়ের কথা মনে পড়তেই চন্দন হাসল। তুষার ঝড়ের মধ্যে একদিন ডনইকে খুঁজে পেয়েছিল। দেখে মনে হয়েছিল বেঁচে নেই, কিন্তু ডনই বেঁচে উঠেছিল, সেরেও উঠেছিল। সেবারের শীতকালটাও চন্দনের কেবিনেই কাটিয়েছিল। খুব সামান্য কথা বলেছিল চন্দনের সঙ্গে, বরং বেশিরভাগ সময়ই চুপচাপ শুধু চন্দনের কথাই শুনত। চন্দন ওকে সব কথাই বলেছিল, বলে মন হালকা করেছিল। বলেছিল নিজের বোকামির কথা, ওর অন্ধবিশ্বাসের কথা, যে মাধুরী এখনও ওকে ভালোবাসে। আর বলেছিল পৃথিবীতে ফিরে যাওয়া পাগল করা বাসনার কথা। মাধুরীকে যে কিছুতেই ও ভুলতে পারছে না। সব শোনার পর, বোঝার পর ডনই বলেছে, পৃথিবীতে তুমি ফিরে যাবে, দেখবে মাধুরী তোমার কাছেই ফিরে আসবে।
তখন মাধুরীর দ্বিতীয় বিয়ে চলছে। যেদিন টেলিনিউজে মাধুরীর দ্বিতীয় বিয়ের খবর চন্দন জেনেছিল, সেদিনও একেবারে শেষ হয়ে গিয়েছিল। ভাগ্যিস ডোনই ছিল কাছে। ওই ছোটোখাটো কৃষকায় ভিনগ্রহীর মনে এত জোর তা কি জানত। ডোনই ওকে সান্ত্বনা দিয়েছিল, আশ্বাস দিয়েছিল, ভরসাও দিয়েছিল। তারপর থেকে চন্দনের প্রতিজ্ঞা এক চুলও টলেনি। মাধুরী একটার পর একটা বিয়ে করেছে। বিয়ে তেতো হয়েছে, নষ্ট হয়েছে, শেষমেশ ভেঙে ছত্রখান হয়েছে। কিন্তু চন্দন পরিশ্রম করে গিয়েছে অবিচলভাবে। ওর মনে শুধু এই বিশ্বাস ছিল, ও পৃথিবীতে ফিরে এলে মাধুরীকে পাবেই। ডনই শান্ত ধীর স্বরে চন্দনকে বলেছিল, বন্ধু, তেমন করে যদি চাওয়া যায় তাহলে ঠিক পাওয়া যায়। এই বিশ্বাস কখনো নষ্ট হতে দিও না। দেখো, আমি তো বরফে চাপা পড়ে মরেই যাচ্ছিলাম। আমি মন প্রাণ দিয়ে চেয়েছিলাম তুমি এসে আমাকে খুঁজে বের করো। ব্যাস, তুমি এলে আর আমাকে বাঁচালে। চন্দন তখন প্রতিবাদ করে বলেছে, কিন্তু ডনই, আমি তো তোমার মতো কাপাসিয়া নই। আমার মনে এত জোর নেই। আমি ইচ্ছে করলেই অন্যের ইচ্ছে বদলে দিতে পারি না। ভুল বন্ধু। যে প্রাণী চিন্তা করতে পারে তারই ইচ্ছা শক্তি আছে। দেখি, তোমার হাতটা দাও, তোমাকে দেখিয়ে দিচ্ছি। 15 বছর আগের কথা মনে পড়ল চন্দনের। ও তৃপ্তির হাসি হাসল। সারা জীবনে কোনো বন্ধু ডনইয়ের মতো করে কখনো ওর হাত ধরেনি। ওর মনে পড়ল ডনইয়ের সরু নরম হাতটার কথা। হাড় প্রায় নেই বললেই চলে, অথচ হাতটা ধরা মাত্রই একটা অলৌকিক ঝাঁকুনি টের পেয়েছিল সে। এক অদ্ভুত শক্তি চিনচিন করে প্রবাহিত হয়ে এসেছিল চন্দনের শরীরে। তারপর বহু দিন ধরে ও টের পেয়েছিল সেই আশ্চর্য অনুভূতি। কিন্তু স্পর্শের সেই ক্ষণ থেকেই চন্দন বুঝতে পেরেছিল ও জিতবেই। মাধুরী আর কারোর নয়, আর কারোর হতে পারে না। পরদিন সকালে চন্দনের সঙ্গে একজন ভদ্রলোক দেখা করতে এলেন। সেদিন বিকেলে আর একটা প্রেস কনফারেন্স হওয়ার কথা ছিল। সেই জন্য চন্দন বলে রেখেছিল আলাদাভাবে আর কোনো ইন্টারভিউ দেবে না। কিন্তু যিনি দেখা করতে এসেছেন তিনি নাছোড়বান্ধা। সুতরাং শেষ পর্যন্ত হোটেলের রিসেপশন থেকে চন্দনকে ফোন করে জানালো যে জনৈক রাকেশ চিরিমার ওর সঙ্গে দেখা করতে চাইছেন। নামটা যেন চেনা ঠেকল। চন্দন ফোনে বলল, ওপরে পাঠিয়ে দিন। কয়েক মিনিট পরই রাকেশ চিরিমার চন্দনের ঘরে বেল বাজালেন। তারপর দরজা খোলাই আছে জেনে ঢুকে পড়লেন ঘরে। মাথায় চন্দনের তুলনায় খাটো, মোটাসোটা, ফর্সা রং, দাড়ি গোঁফ নিখুঁত করে কামানো। ডান হাতের মাঝের আঙুলে একটা সুন্দর আংটি। তার পাথরটা ভিনগ্রহের বলেই মনে হলো। রাকেশ হাত বাড়িয়ে দিলেন। চন্দন হাত মেলালো, জিজ্ঞেস করল, কি ব্যাপার বলুন। রাকেশ তার হাতে ধরা একটা নিউজ ফ্যাক্স দেখালেন। তার প্রথম পাতায় ছবি দিয়ে বড় করে চন্দনের ইন্টারভিউ ছাপা হয়েছে। সেটা আঙুল ঠুকে দেখিয়ে বললেন, মিস্টার দাশগুপ্ত, এটা পড়েই আমি বুঝতে পেরেছি মেয়েটা কে। আমি আপনাকে সাবধান করতে এসেছি, বন্ধু হিসেবে। ওর সঙ্গে আপনি জড়াবেন না। চন্দনের চোখে হীরের কুচি ঝিলিক দিল। জিজ্ঞেস করল, কেন জানতে পারি? রাকেশ জড়ানো গলায় বললেন, মেয়েটা মেয়ে নয়, ডাইনি। ও শুধু ছেলে ধরে আর ছিবড়ে করে ছেড়ে দেয়। আমি তো জানি আপনি শুধু ওকে ভালোবেসেছিলেন, আর আমি ওকে বিয়ে করেছিলাম। 18 বছর আগে আপনি তাহলে আমার থেকে ওকে ছিনিয়ে নিয়েছিলেন? না, মোটেই তা নয়, রাকেশ প্রতিবাদ জানালেন। ও আমাকে বিয়ে করেছিল ওর কেরিয়ারের পক্ষে সুবিধে হবে ভেবে। তা যে হয়নি তা নয়। আপনি নাভনি নাইনে রওনা হওয়ার দিন ওকে একটা চিঠি দিয়েছিলেন। সেই চিঠিটা দেখে আমি প্রথম জানতে পারি আপনার কথা। তার আগে কিছুই জানতাম না, বিশ্বাস করুন। ও সেই চিঠি আমাকে যখন দেখায় তখন আপনার নামে বহু কথা বলেছিল। সেসব কথা আমি উচ্চারণও করতে পারবো না। শুধু ওর তখনকার হাসিটা মনে পড়লেই আমার অস্বস্তি হয়।
আর বলতে গেলে সেই মুহূর্ত থেকেই আমাদের বিয়েটায় চিড় ধরতে শুরু করে। পুরোপুরি ফাটল ধরতে অবশ্য বছর আড়াই লেগেছিল। ওকে আমি কারোর কাছ থেকে ছিনিয়ে নিইনি মিস্টার দাশগুপ্ত। ওই একরকম আমার গলায় ঝুলে পড়েছিল। বিশ্বাস করুন। বিশ্বাস করলাম। রাকেশ চিরিমার রুমাল বুলিয়ে নিলেন কপালে। একটু দম নিয়ে বললেন, ওর অন্য বিয়ের গল্পও সেই একই। ওর কেরিয়ারের দিকে বরাবরই আমার নজর রয়েছে। ও বাঁচে স্রেফ নিজের জন্য, মাধুরী মিত্রের জন্য। আমাকেও ডিভোর্স করেছিল মোহন রস্তগীকে বিয়ে করার জন্য। রস্তগী বেচারার বয়স হয়েছিল, তার ওপর হার্টের ট্রাবল ছিল, বুকে বসানো ছিল পেসমেকার। ফিল্ম স্টারকে বিয়ে করার আনন্দে বোধহয় ওর মাথা ঠিক ছিল না। একদিন সকালে চা খেতে খেতে মাধুরী হঠাৎই ওকে বলল, আমি চললাম, তোমার মতো বুড়োকে বিয়ে করে কোনো মজা নেই। ব্যাস, দুপাশে হাত ছড়িয়ে করুণ হাসলেন চিরিমার। বললেন, রস্তগী সঙ্গে সঙ্গে হার্টফেল করেছিল, কিন্তু মাধুরীর তাতে কোনো প্রবলেম হয়নি। রস্তগীর পর একে একে এসেছে সমীরণ দাশগুপ্ত, অনুপম মহান্তি, রঞ্জিত কাপুর। মাধুরী মইয়ের ধাপে ধাপে পা রেখেছে, পৌঁছে গেছে খ্যাতির চূড়োয়। সেই সঙ্গে পয়সাও কামিয়েছে দু হাতে। শুধু ওর চলার পথে পড়েছিল 5টা স্বামীর ছিবড়া। তেতো হাসি হাসলেন রাকেশ। নিজের বুকে আঙুল ঠুকে বললেন, তার মধ্যে একটা ছিবড়ে আপনার সামনে দাঁড়িয়ে এখন কথা বলছে। চন্দন কাঁধ হাঁকিয়ে বলল, মাধুরীর পুরনো ব্যাপার নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আপনি কি সত্যি সত্যি ভাবছেন মাধুরীকে আপনি এখনো বিয়ে করবেন? হ্যাঁ, বিয়ের কথায় ও একেবারে লাফিয়ে উঠবে। বিশেষ করে আমাকে এখন বিয়ে করলে ও জোর পাবলিসিটি পাবে। কাগজে বড় বড় হেডলাইন ছাপা হবে, 5বার ঘর ভাঙা রমণী এবারে তার প্রথম প্রেমিকের ঘরণী হতে চলেছেন। রাকেশ চিরিমার শুকনো ঠোঁটের ওপর জিভ বুলিয়ে নিলেন। দেখেই বোঝা যাচ্ছে চন্দনের উত্তরে তিনি খুশি হতে পারেননি। তবে শেষ পর্যন্ত স্বীকার করলেন, হ্যাঁ, পাবলিসিটির এমন সুযোগ মাধুরী হাতছাড়া হয়তো করবে না। কিন্তু কতদিন টিকবে আপনার বিয়ে? 6 মাস? 1 বছর? পাবলিসিটির ঢেউ থিতিয়ে গেলেই বিয়েতে ইতি পড়বে। তারপর আপনি আবার পথে বসবেন। আপনার মতো ভিখারির স্বামী মাধুরীর কোনো কাজেই লাগবে না। না, ও আমাকে ছাড়বে না। চন্দনের গলায় আস্থা ছিল। রাকেশ কয়েক মুহূর্ত চুপচাপ রইলেন। তারপর বললেন, আপনি তাহলে খাল কেটে কুমির ডাকবেন বলেই ঠিক করেছেন? কি ব্যাপার বলুন দাশগুপ্ত? আপনি কি ওকে বিয়ে করবেন বলে মা কালীর কাছে দিব্যি কেটেছেন নাকি? চন্দন শান্ত গলায় বলল, ওসব ভগবানের চেয়ে আমি নিজেকেই বেশি বিশ্বাস করি। কিন্তু আপনি কি এইটুকু বলার জন্যই আমার সাথে দেখা করতে এসেছেন? রাকেশ চিরিমার একবার মাথা নাড়লেন, একটা দীর্ঘশ্বাস ফেললেন। তারপর বললেন, না, আসলে আমি একটা অফার নিয়ে আপনার কাছে এসেছিলাম। আপনি তো এখন পৃথিবী বিখ্যাত। আপনার পাবলিসিটি আমার কোম্পানির কাজে আসবে। আমার কোম্পানির একজন ডাইরেক্টর দরকার। মাসে 2 কোটি টাকা আপনাকে দেব। এখন তো মশাই দুনিয়ার সব মেয়েই আপনাকে বিয়ে করতে চাইবে। একবার কসমেটিক সার্জারি করালেই আপনার বয়স আবার সুরসুর করে 25-এ নেমে যাবে। তখন কাণ্ডটা দেখবেন। শুধু মাধুরীকে নিয়েই পাগলামিটা ছাড়ুন। এখানে একটা সুন্দরী মেয়ে দেখে বিয়ে থা দিয়ে দেব। ওই 9 না 10 গ্রহের সব ব্যাপার স্যাপার দিব্যি ভুলে যাবেন। না, আমার কোনো ইচ্ছে নেই। মিস্টার দাশগুপ্ত, ভাববেন না আপনাকে আমি দয়া দেখাচ্ছি। আপনাকে পেলে সত্যিই আমার কোম্পানির সুবিধে হবে। তাছাড়া এটাও সত্যি যে মাধুরীর মতো মেয়ের খপ্পর থেকে আপনাকে বাঁচানো দরকার। 18 বছর আগে আমি অজান্তেই আপনার ওপরে অবিচার করেছিলাম। তারও তো প্রায়শ্চিত্ত করা দরকার। সেই জন্যই এই অফারটা। সরি মিস্টার চিরিমার, এখন আমার মাথায় মাধুরী ছাড়া অন্য কোনো চিন্তাই নেই। আপনি অন্য লোক খুঁজুন। আপনার অ্যাডভাইসের জন্য ধন্যবাদ। রাকেশ চিরিমারের মুখ লাল হলো। উঠে দাঁড়িয়ে কিছু একটা বলতে গিয়েও নিজেকে সামলে নিলেন। তারপর ভারী গলায় বললেন, ঠিক আছে, তাহলে মাধুরীর কাছেই যান। একবার বাতি দেখতে পেলে শ্যামাপোকা কারোর কথাই মানে না। আমার ওপেন অফার রইল। প্লিজ
হ্যাভ মাই ডিপেস্ট সিম্প্যাথি। সেদিন বিকেলের প্রেস কনফারেন্সে মেয়েটির নাম বলল চন্দন, মাধুরী মিত্র। খবরটা পেয়ে নিউজ নেটওয়ার্ক টকবক করে ফুটতে লাগলো। 1 ঘন্টার মধ্যেই খবরটা ছড়িয়ে পড়ল সারা দুনিয়ায়। 25 বছর ধরে ত্রিমাত্রিক চলচ্চিত্রের গ্ল্যামার কুইন মাধুরী মিত্রের জন্য চন্দন দাশগুপ্ত নভনী নাইনের কলোনি থেকে পৃথিবীতে ফিরে এসেছেন। চন্দন দাশগুপ্ত বলেন, 18 বছর আগে মাধুরী দেবী নেহাতি ছোটোখাটো ভূমিকায় অভিনয় করতেন। 2319 সালে চন্দন দাশগুপ্তকে প্রত্যাখ্যান করে তিনি বোম্বের প্রখ্যাত শিল্পপতি রাকেশ চিরিমারকে বিয়ে করেন। কিন্তু এইভাবে মাধুরী দেবী 5 বার বিয়ে করেও সংসারী হতে পারেননি। এই বিষয়ে কথা বলতে গিয়ে চন্দন দাশগুপ্ত বলেন, আমি ওকে 18 বছর আগে যেমন ভালোবাসতাম এখনও তাই বাসি। ওকে আমি বিয়ে করতে চাই। এই প্রসঙ্গে বোম্বেতে মাধুরী দেবীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে চাননি। 3 দিন মাধুরী দেবী চুপচাপ রইল, কারোর সঙ্গে দেখা করল না, নিউজ মিডিয়াকে কোনো স্টেটমেন্ট দিল না। চন্দন ধৈর্য ধরে অপেক্ষা করতে লাগলো। 18 বছরের অপেক্ষা মানুষকে ধৈর্য ধরতে শেখায়। তাছাড়া নভনী নাইনে ও আর ডনই যখন বসন্তকালের বনানীর পথ ধরে হেঁটে যাচ্ছিল, তখন ডনই বলেছিল, বন্ধু, যে তাড়াহুড়ো করে সে ইচ্ছের লড়াইয়ে বোকার মতো সব সুবিধেগুলি জলাঞ্জলি দিয়ে দেয়। একটি ভিন গ্রহের প্রজাতির শেষ যুগের প্রাণী ডনই। সেই প্রজাতির প্রায় সারা জীবনের অভিজ্ঞতা ও প্রজ্ঞা ছিল ডনইয়ের মধ্যে। খুদে ভিনগ্রহের উপদেশ মনে রেখে হোটেলের সুইট ছেড়ে বেরোলো না চন্দন। ডনই কখনোই চন্দনের ইচ্ছের ভালো মন্দ নিয়ে মন্তব্য করেনি, শুধু দরকারি পরামর্শ দিয়েছে ও উপদেশ দিয়েছে, আর শিখিয়েছে ইচ্ছে শক্তির ব্যবহার ও কুশলতা। চন্দন সম্পর্কে আর কোনো নতুন তথ্য নিউজ মিডিয়া পেল না। চন্দনও ওদের আর কোনো নতুন খবর দিল না। ফলে স্বাভাবিক কারণেই ওদের আগ্রহ কমে গেল। 3য় দিন থেকেই প্রেস কনফারেন্সের আর কোনো দরকার হলো না। চন্দন দাশগুপ্ত ফিরে এসেছে, বলেছে মাধুরী মিত্রের প্রতি ওর 18 বছরের পুরনো ভালোবাসার কথা। তারপর থেকেই ও বসে রয়েছে চুপচাপ, শুধু অপেক্ষা করছে। শান্ত হয়ে বসে থাকতে চন্দনের কষ্ট হচ্ছিল। পৃথিবীতে এখন হেমন্তের শুরু, আর নভনী নাইনে হিমশীতল শীতের হাহাকার। এখানে 500 কোটি মানুষের কর্মব্যস্ততা, হইচই, অথচ চন্দন একা। 18 বছর নিরিবিলি শান্ত জীবন কাটিয়ে ও যেন অন্যরকম হয়ে গেছে। মাঝে মাঝে মনে হয় মাধুরীকে ফোন করলে কেমন হয়। ভিজি ফোনের ডিজিটাল প্যানেলে আঙুল ছোঁয়ালেই বোম্বে আর কলকাতা মিলেমিশে একাকার হয়ে যাবে। কিন্তু নিজেকে সংযত করেছে চন্দন। আজ হোক কাল হোক মাধুরী ওকে ফোন করবেই। 4র্থ দিনে ফোনটা এলো। মাধুরী ভিজি সার্কিট অফ করে রেখেছিল, তাই শুধু ওর গলা শোনা যাচ্ছে, ছবি দেখা যায়নি। সুতরাং চন্দনও ভিজি সার্কিট অন করেনি। অপারেটর লাইন দেওয়া মাত্রই শোনা গেল মাধুরীর গলা। কোনো রকম ভূমিকা না করেই ও বলল, এত বছর পর ফিরে এলে কেন চন্দন? তোমার জন্য। তোমাকে এখনো ভালোবাসি। এখনো? হ্যাঁ, এখনো। বিশ্বাস করো। মাধুরী ওর নেশা ধরানো বিখ্যাত হাসি হাসল। এখন এই হাসি শুধু চন্দনের জন্য। তারপর ঠাট্টার সুরে বলল, তোমার আইকিউ দেখছি আগের চেয়েও অনেক কমে গেছে চন্দন। আইকিউ হয়তো কমেছে, ভালোবাসা কমেনি। চন্দন শান্ত গলায় বলতে চাইল, কিন্তু ওর বুকের ভিতরটা কীরকম যেন করছিল। এই পাগলামির কথা প্রেসকে বলে তুমি আমাকে দারুণ পাবলিসিটি দিয়েছ, তার জন্য ধন্যবাদ। জানোই তো আমাকে এই বয়সেও পাবলিসিটি করিয়েই বাঁচতে হয়। প্রেসকে তো আমি মিথ্যে কিছু বলিনি। কি আর কি মারছো চন্দন? তুমি কি সত্যি সত্যি আমাকে বিয়ে করতে চাও নাকি? এত বছর পরে এসবের কোনো মানেই হয় না। প্রথম প্রেমের অসুখ তো কখনো এতদিন থাকে না। আমার অসুখ সারেনি মাধুরী। বাজে কথা ছাড়ো চন্দন, তুমি সত্যি সত্যি কি চাও বলো তো? মাধুরীর গলা তীক্ষ্ণ হয়েছে। বেড়ে যাওয়া বয়স হঠাৎই উকি মেরেছে সেখানে। চন্দন শান্ত গলায় বলল, প্রথমত আমি তোমাকেই চাই, দ্বিতীয়ত আমি তোমাকেই চাই, তৃতীয়ত আমি তোমাকেই চাই,
এবং শেষ পর্যন্ত আমি তোমাকেই চাই। চন্দন, কি হচ্ছে? কয়েক সেকেন্ড চুপ করে রইল মাধুরী। তারপর গলা শক্ত করে বলল, তুমি কেমন করে ভাবলে যে তোমাকে আমি বিয়ে করব? এখন তোমার পুঁজিতে সস্তা পাবলিসিটি ছাড়া আর কিচ্ছু নেই। 18 বছর আগে তোমার অন্তত যৌবন ছিল, এখন তাও নেই। মাধুরী, তোমাকে একবার দেখতে ইচ্ছে করছে। আমার ইচ্ছে করছে না। প্লিজ মাধুরী, একটিবার দেখা করো আমার সঙ্গে। আমি তোমার কাছে যাব। ও প্রান্ত চুপচাপ। মাধুরী, তোমাকে আমি 18 বছর ধরে ভালোবেসেছি, আর তুমি তুমি আমাকে 18টা মিনিট সময় দিতে পারবে না? কিছুক্ষণ অস্বস্তিকর নীরবতার পর মাধুরী বলল, ঠিক আছে, এসো দেখা করতে, তবে বিয়ে আমি তোমাকে করব না। মাঝরাতের কাছাকাছি কলকাতা ছেড়ে বোম্বে রওনা হলো চন্দন। সোলার ফেডারেশনের জন্য গোপনে একটা জেট প্লেনের ব্যবস্থা করে দিয়েছে। সকলের নজর এড়িয়ে সেই প্লেনেই চড়ে বসেছে চন্দন। রিপোর্টাররা একবার এই খবর জানতে পারলেই সর্বনাশ। চন্দন প্লেনের জানলা দিয়ে বাইরের অন্ধকার দেখছিল। ওর মনে পড়ছিল 18 বছর আগের দিনগুলোর কথা, সেই মিষ্টি ক্ষণগুলোর কথা। মাধুরীর সঙ্গে ওর দূরত্ব সময়ের হিসেবে আর মাত্র 15 মিনিট। প্লেনটা একটু সেকেলে, তবুও 16 মিনিটের মাথায় ওকে পৌঁছে দিল বম্বে এয়ারপোর্টে। মাধুরী গাড়ি পাড়িয়ে দিয়েছিল। সেই গাড়ি চন্দনকে নিয়ে বাতাসের বেগে উড়িয়ে নিয়ে গেল মাধুরীর বিলাস বাংলোয়। কি নেই সেখানে? কৃত্রিম হ্রদ, তবে শান্ত জলে ছোট ছোট খেলনা নৌকো ভাসছে, তাদের ঘিরে রঙিন আলোকমালা। হ্রদ থেকে সবুজ তৃণভূমি মসৃণভাবে ঢাল তৈরি করে উঠে গেছে ওপরে। সেখানে রূপসীর কপালে মনোরম টিপের মতো সুন্দরী এক বাংলো, ধপধপে সাদা তার রং। অপরূপ পথ বেয়ে গাড়ি এসে দাঁড়ালো বাংলোর সামনে। চন্দন নেমে পড়ল এবং ঢুকে পড়ল 18 বছর আগের এক স্বপ্নের মধ্যে। বড় বড় ঘর আর ফিনফিনে পর্দা পেরিয়ে ও দেখতে পেল মাধুরীকে। একটা সোফায় স্বচ্ছন্দ ভঙ্গিতে বসে আছে সে, স্বপ্নের মতো। ভীষণ দামি একটা পোশাক ওর শরীর ঢেকে আছে, আর পোশাকের ভিতরের মেয়েটা সেই আগের মতোই, চোখে কটাক্ষ, ভুরু সজীব, পুরু প্রাণবন্ত ঠোঁট। সব মিলিয়ে ওর বয়স যেন বাড়েইনি। চন্দন খানিকটা দূর থেকেই দেখছিল মাধুরীকে। মাধুরী, কি দেখছ? চন্দন হাত তুলে ক্ষণিক চুপ করতে বলল ওকে। তারপর অস্ফুটে উচ্চারণ করল, আমি স্বপ্ন দেখছি মাধুরী, প্লিজ আমাকে জাগিয়ে দিও না। তুমি বুড়ো হয়ে গেছো চন্দন। 43-এ কেউ বুড়িয়ে যায় না, তবে তুমি ঠিক সেই আগের মতোই আছো। তার জন্য আমার ডাক্তারদের ধন্যবাদ দিও। কে বলবে আমার বয়স 40? তুমিও কসমেটিক সার্জারি করিয়ে নাও, খরচ যা লাগে আমি না হয় দিয়ে দেব, তখন আবার তুমি 25-এ ফিরে যাবে। চন্দন আরও কাছে এগিয়ে এলো, মাথা নাড়ল, বলল, গত 18টা বছর আমি কিছুতেই আমার জীবন থেকে মুছে ফেলতে চাই না। সেই দিনগুলো আমি সবসময় তোমাকে নিয়েই ভেবেছি, তাই মনে রাখতে চাই। মাধুরী কান ঝাঁকালো, বলল, সত্যি করে বলো তো তোমার মতলবটা কি? তোমাকে আমি বিয়ে করতে চাই। ও খিলখিল করে হাসল। অসংখ্য হীরের কুচি যেন কেউ ঢেলে দিচ্ছে কোনো কাচের নলের ভিতর। একসময় থামল মাধুরী, চোখের কোণ দিয়ে তাকালো ও। 18 বছর আগে এই জেদের হয়তো মানে ছিল, আজ আর নেই। তাছাড়া লোকে বলবে তুমি টাকার জন্য আমাকে বিয়ে করেছ। জানোই তো এখন আমি অনেক বড় লোক। যে যা বলে বলুক, আমি তোমার টাকা চাই না, কিন্তু তোমাকে বিয়ে করতে চাই। মাধুরী উঠে পড়ল সোফা ছেড়ে। অনেক দূর থেকে ভেসে আসা গলায় বলল, চন্দন, আমাকে এই যে ফিরে পেতে চাইছো, এ তোমার নিছকই একটা জেদ। 18 বছর আগে তুমি যাকে ভালোবাসতে, আমি মোটেই সেই মিষ্টি মেয়েটি নই। আমি এই 18 বছরে আরও লোভী হয়েছি, আরও বুড়ি হয়েছি। আমাকে তুমি সহ্য করতে পারবে না চন্দন। মাধুরীর শরীর থেকে মিষ্টি ঘ্রাণ টের পাচ্ছিল চন্দন।
ওদের দুজনের মধ্যে আর মাত্র কয়েক হাত দূরত্ব। চন্দনের বুকের মধ্যে সেই পুরনো কষ্টটা জেগে উঠছিল। চোখের নজর ঠিকঠাক কাজ করছিল না। ওর জীবনের শান্ত হ্রদে 18 বছর আগে একটা ঢিল পড়েছিল। মাধুরী এসেছিল। এতে ঢিলের কোনো কষ্ট হয় না, সে অতি দ্রুত ডুবে যায় হ্রদের জলের গভীরে। কিন্তু হ্রদে জেগে ওঠা তরঙ্গমালার যে কি কষ্ট! ওরা বারবার ছুটে যায় পাড়ের দিকে, মাথা কুটে ফিরে আসে, আবার যায়, আবার ফিরে আসে, শুধু যাওয়া আসাই চলতে থাকে। 18 বছর ধরে হ্রদের পাড়ে মাথা কুটে মরেছে চন্দন, কিন্তু এখন অন্তত শেষ হোক ওর তরঙ্গের যন্ত্রণার জীবন। মাধুরী, তোমাকে আমি পায়ের নখ থেকে মাথার চুল, ত্বক, আপাত মস্তক এখনো ভালোবাসি। তেতো হাসলো মাধুরী। বলল, জানো আমার এই শরীরটার কতবার ব্যবহার করা হয়েছে? বারোয়ারি পান্থনিবাসের মতো কত পথিক। চন্দনের মধ্যে কি যেন হয়ে গেল। এক পলকে হাত কয়েকের দূরত্ব কমিয়ে ফেলে ও মাধুরীর ঠোঁটে হাত রাখল, থামিয়ে দিল ওর কথা। বলল, তোমার শরীরটাই শুধু ব্যবহার করা হয়েছে, মন ব্যবহার করা হয়নি মাধুরী। ঘুমিয়ে চলা মানুষটার মতো ডান হাতটা শূন্যে তুলল মাধুরী, আর চন্দন উষ্ণ হাতে সেই হাত আঁকড়ে ধরল। মাধুরী অস্ফুট স্বরে বলল, আমার মাথা আর কাজ করছে না। চন্দনের মনে পড়ল ডনইয়ের কথা। তেমন করে যদি চাওয়া যায় তাহলে ঠিক পাওয়া যায়, এই বিশ্বাস কখনো নষ্ট হতে দিও না। ডনই চন্দনের হাতে হাত রেখেছিল। অদৃশ্য ইচ্ছাশক্তি প্রবাহিত হয়েছিল হাত থেকে হাতে। এখন চন্দন ধরে রেখেছে মাধুরীর নরম ফর্সা হাত। ও প্রাণপণে চাইছে আর কখনো যেন এই দুটো হাতের মধ্যে কোনো দূরত্ব তৈরি না হয়। ডনই বলেছিল, যে প্রাণী চিন্তা করতে পারে তারই ইচ্ছাশক্তি আছে। চন্দন তীব্র আকুলভাবে মনে মনে একটাই কথা উচ্চারণ করছিল বারবার, তোমাকে চাই। ওর হাতের মুঠোয় মাধুরীর হাত কেঁপে উঠল, আর একই সঙ্গে মাধুরী হঠাৎ 18 বছরের পুরনো স্বরে বলে উঠল, চন্দন চলো আমরা নভনী9-এ চলে যাই, এখানে আমার আর কিচ্ছু ভালো লাগছে না। চন্দন মাধুরীকে কাছে টানল, কোনো রকম ভূমিকা ছাড়াই গভীরভাবে আদর করল তাকে। তারপর অস্ফুট স্বরে বিড়বিড় করে বলল, আমি জানতাম মাধুরী, আমি জানতাম। ও ভাবছিল কাল নিউজ মিডিয়ার লোকজন নতুন এই খবরটা শুনে কি সাংঘাতিকভাবেই না চমকে উঠবে। শুনছিলেন অনিশ দেবের লেখা একটি গল্প, ফিরে আসা। গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের জানা কোনো গল্প বা অভিজ্ঞতার কথা ডেসক্রিপশন বক্সে থাকা মেল আইডিতে পাঠাতে পারেন। আমরা সেই গল্প পাঠ করব আমাদের চ্যানেলে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।